sponsored by Southeast Technocrafts Limited. দর্শক, সাউথ ইস্ট টেকনোক্রাফটস লিমিটেডের সৌজন্যে পোশাক শিল্প নিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অমিত কে বিশ্বাস। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাউসার আলী, ডিরেক্টর মার্ভেল লিমিটেড এবং পোশাক শিল্প বিশেষজ্ঞ। আরও উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর উম্মুল খায়ের ফাতেমা, ডিন, টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে খুব সাম্প্রতিক সময়ে আমরা শুনতে পাচ্ছি গ্লোবালি আমরা ম্যানমেড ফাইবারের একটা সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা অনুভব করছি। গ্লোবাল ক্লাইমেটকে কনসিডার করে বেসিক্যালি এই সম্ভাবনাটা তৈরি হয়েছে এবং সেই জায়গাটাতে আমাদের দেশের সক্ষমতাগুলো কোথায় আছে এবং সেখান থেকে আমরা যদি গ্লোবালি এই জায়গাগুলো বিট করতে চাই তাহলে আমাদের প্রস্তুতি আসলে কি কি দরকার আছে। আমি একটু মিস ফাতেমা আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, ম্যানমেড ফাইবার নিয়ে আপনাদের অ্যাক্টিভিটিসগুলো একাডেমিশিয়ান হিসেবে কি কি অ্যাক্টিভিটিস আপনারা পালন করছেন একটু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ অমিত কে বিশ্বাস এবং এটিএন নিউজকে আমাকে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আনার জন্য। প্রথমেই একজন একাডেমিশিয়ান হিসেবে টেক্সটাইল শিল্পে যেহেতু আমাদের একটা কন্ট্রিবিউশন আছে, সেক্ষেত্রে ম্যানমেড ফাইবারে আমরা কি করছি আমরা সবাইকে যদি একটু বলতে চাই। আসলে ম্যানমেড ফাইবার বা যে কোনো ফাইবারই টেক্সটাইল শিল্পের র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমরা জানি যে র মেটেরিয়ালের ক্ষেত্রে ন্যাচারাল অরিজিন কিছু র মেটেরিয়াল আমরা ব্যবহার করি, সিনথেটিক অরিজিন। তো সিনথেটিক অরিজিনগুলোকেই আমরা আসলে ম্যানমেড ফাইবার বলছি। আর ন্যাচারাল অরিজিন যেটা আমরা খুব সহজেই চিনি কটন, এটা আমরা আসলে ওয়েল অ্যাকসেপ্টেড এবং ক্লোদিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এখন আমরা যদি গ্লোবাল ফাইবার মার্কেট অ্যানালিসিস করি, সেখানে দেখা যায় যে আমাদের গ্লোবালি ফাইবারের যে ডিমান্ড এবং যে ইউজ হচ্ছে, সেখানে রিসেন্ট এজে সিনথেটিক ফাইবারের অ্যাপ্লিকেশন অনেক ফিল্ডে বেড়েছে। কারণ আমাদের এখন এই যে টেক্সটাইল ফাইবারের অ্যাপ্লিকেশন শুধুমাত্র ক্লোদিংয়েই সীমাবদ্ধ না, এখন বিভিন্ন ডাইভার্সিফাইড অ্যাপ্লিকেশন ব্যবহার করা হচ্ছে। যেমন বিভিন্ন রকমের টেকনিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে, এয়ারক্রাফট থেকে শুরু করে গাড়ির বডি তৈরিতেও আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল ব্যবহার করছি। এবং এই ডাইভার্সিফাইড অ্যাপ্লিকেশন এবং এই টেকনিক্যাল অ্যাপ্লিকেশন বাড়ার কারণে গ্লোবালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইব্রাস ম্যাটেরিয়ালের যে চাহিদা, সেটার প্রায় 70%ই সিনথেটিক ফাইবার মার্কেট দখল করে আছে। তো সেক্ষেত্রে আমরা যারা ম্যানুফ্যাকচারিং বা টেক্সটাইল শিল্পের সাথে জড়িত, বিশেষ করে বাংলাদেশের মতো কান্ট্রি যাদের টেক্সটাইল শিল্পটা আমাদের ইকোনমির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এখনও ন্যাচারাল ফাইবারের পরিবর্তে আমরা আমাদের যে ন্যাচারাল ফাইবারগুলো বেশি প্রসেসিং করছি, ম্যানুফ্যাকচারিং করছি। তো সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা অবশ্যই আছে, কারণ গ্লোবালি যেসব উন্নত দেশ তারা কিন্তু এই সিনথেটিক ফাইবারগুলো তারা ম্যানুফ্যাকচার করছে অ্যাজ ওয়েজ অ্যাপ্লাই করছে। তো সেক্ষেত্রে আমাদেরও উচিত এই ডাইভার্সিফাইড অ্যাপ্লিকেশন ফিল্ড হিসেবে সিনথেটিক ফাইবারগুলো ব্যবহার করা। শুধু ক্লোদিংয়ের ক্ষেত্রে না, বিভিন্ন টেকনিক্যাল অ্যাপ্লিকেশনও আমাদের কিন্তু বিশাল সম্ভাবনা তো আছে। এটা গ্লোবালি আমরাও বুঝতে পারছি যে সম্ভাবনাটা আছে, কিন্তু এই ধরেন এইটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে দক্ষ জনবল দরকার, আপনারা কি সেই জায়গাটাতে আপনাদের মানে স্টুডেন্টকে যখন প্রস্তুত করে পাঠাচ্ছেন তাদের এই লার্নিংটা কি হচ্ছে কিনা প্রপারলি? আমরা প্রথমেই আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এডুকেশনের প্রথম পার্টটাই হচ্ছে ফাইবার ম্যাটেরিয়াল, এবং সেখানে আমরা ন্যাচারাল ফাইবার সাথে সাথে সিনথেটিক ফাইবার আমরা খুব গুরুত্ব দিয়ে পড়িয়ে থাকি, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংও আমরা পড়াই। শুধু সিনথেটিক ম্যাটেরিয়াল, শুধু ফাইবার না, বিভিন্ন কেমিক্যাল তৈরিতেও আমরা কিন্তু এই পলিমারিক ম্যাটেরিয়াল লাইক অ্যাডহেসিভ, প্যাকেজিং ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু পলিমারিক ম্যাটেরিয়াল যেটা আমরা সিনথেটিক ফাইবার, এগুলো আমরা আমাদের ছাত্রদের শিখিয়ে থাকি। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সিনথেটিক ফাইবার ব্যবহারের ক্ষেত্রে আমরা রিসাইক্লিং করার, যে রিসাইক্লিং থেকে কিভাবে আমরা ফাইবার তৈরি করতে পারি, সেটাও আমাদের কারিকুলামে আমাদের ইনক্লুডেড আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের যে সক্ষমতার জায়গায় যখন আমরা একাডেমিক এডুকেশনটা আমাদের আছে, আমরা একটু দেখতে চাই ইন্ডাস্ট্রি লেভেলে। আমরা একটু জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাউসার আলী আপনার কাছে আসতে চাচ্ছি যে স্টুডেন্টদের একাডেমিক এডুকেশনটা হচ্ছে আমরা যেটা আলোচনার মাধ্যমে জানতে পেরেছি, একজন প্রফেশনালস হিসেবে আপনার
আপনি কিভাবে দেখছেন যে আমাদের যে প্রফেশনালসরা আছে তাদের সক্ষমতাটা এই জায়গায় কতটুকু? ধন্যবাদ অমিত, ধন্যবাদ এটিএন নিউজ আমাকে এই টকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আপা ডেফিনেটলি বলছে নাওএডেজ এখন ইউনিভার্সিটিতে হয়তো এইটা রিসেন্টলি শুরু হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ইম্প্যাক্ট আসতে একটু সময় নেবে। আমরা বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিগুলোও মোস্টলি ওই ন্যাচারাল ফাইবারের উপর ডিপেন্ড করেই আমাদের মেশিনারি এবং আমাদের পুরা যদি বলি সাপ্লাই চেনটাই কিন্তু ওইভাবে ডিজাইন করা আছে। এখান থেকে বেরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেইভাবে যেভাবে রেজাল্ট আসা উচিত ছিল সেভাবে, যেমন ইউনিভার্সিটি থেকে যে ধরনের একাডেমিক বা স্টুডেন্টরা আসছে তাদেরকে এখন ওই লেভেলে আমরা ইউজ করার মতো মানে রেডিনেস প্রফেশনালসরা এখন ওই পর্যায়ে প্রস্তুত হতে পারে নাই। নট অনলি এটা তো একটা ইঞ্জিনিয়ারিং পর্যায়ে দিচ্ছে, কিন্তু এখানে আরও বটম লেভেলে আরও যেমন আমাদের ওয়ার্কার লেভেলে আছে, টেকনিশিয়ান লেভেলে আছে, বিশেষ করে যারা মেশিনের সঙ্গে খুবই কানেক্টেড, অপারেশন লেভেলে যারা থাকে, সেই জায়গায় কিন্তু একটা বিরাট ঘাটতি আছে। এবং এই জায়গায় সবচেয়ে মুশকিল হল বাংলাদেশের এই জায়গায় কোনো রকম ট্রেনিং এবং এডুকেশন দেওয়ার সুযোগ কিন্তু খুবই লিমিটেড, যার কারণে আমরা খুব আমাদের উপরে বা ইঞ্জিনিয়ারিং যারা আসছে তারা যে লেভেলে চিন্তা করছে ওই লেভেলের আউটপুট কিন্তু ওদের কাছ থেকে আমরা আশা করতে পারছি না। তার মানে ম্যানেজমেন্ট লেভেলের যারা কাজ করছে, প্রফেশনালস লেভেলে, তাদের ট্রেনিংটাকে আর একটু গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি। আমি একটু আপনার কাছে আসি। রেগুলার স্টুডেন্টদেরকে তো আপনারা অবশ্যই এই টিচিংটা দিচ্ছেন, বাট এই যে কথাটা আমরা একটু আগে আলোচনায় শুনলাম যে প্রফেশনালসদেরকে ট্রেনিং, এই জায়গায় আপনাদের বিশ্ববিদ্যালয়ের কোনো পরিকল্পনা আছে কিনা, বা এই মুহূর্তে কোনো প্রকল্প আপনাদের চলমান আছে কিনা? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি যেহেতু পাবলিক ইউনিভার্সিটি এবং একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি, আমাদের এখানে রেগুলার একাডেমিক কার্যক্রম ছাড়াও, যেমন আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছাড়াও, আমরা কিন্তু প্রফেশনালদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিটি কোর্সও কিন্তু আমাদের এখানে চালু আছে, যেখানে ইন্ডাস্ট্রি থেকে যারা টেক্সটাইল প্রফেশনাল আছে তারা বিভিন্ন প্রফেশনাল রিলেটেড ডিগ্রিটা আমরা এখানে দিয়ে থাকি। তো সেটা আমরা ইন্ডাস্ট্রি নিড বেস ডিজাইনগুলো করা হয় কিনা? হ্যাঁ, নিড বেস আমরা চেষ্টা করি। আর এক্ষেত্রে যেটা সমস্যা, আমরা যেহেতু আসলে একটা একাডেমি ইনস্টিটিউট, আমাদের ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিংটাই পড়াতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমাদের কারিকুলাম নির্দিষ্ট ইন্টারভেল পরপর আপডেট করার জন্য। সেক্ষেত্রে আমরা আমাদের যে স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের ইন্ডাস্ট্রি পার্সোনাল, আমাদের অ্যালামনাই, আমাদের বিভিন্ন একাডেমিশিয়ান, তারা সবাই মিলে আমরা কিন্তু রেগুলার ইন্টারভেলে আমাদের কারিকুলামটাকে আপডেট করি। এছাড়াও আমরা কিন্তু চেষ্টা করি বিভিন্ন নিড বেসড, যেহেতু আমরা কিন্তু বিভিন্ন প্রফেশনাল, যে লাইক আমরা কিছুদিন আগেও বিমান বাহিনীর একটা টিমকে আমরা কিন্তু ট্রেনিং দিয়েছি। এছাড়াও পিজিটি প্রোগ্রাম আমাদের এখানে রেগুলার চলছে, প্রায় 10-11টা ব্যাচ কিন্তু আমাদের এখানে। তার মানে কোনো ইন্ডাস্ট্রি যদি চায় যে তার ম্যানেজমেন্ট স্টাফকে নির্দিষ্ট কোনো ডিমান্ড বেসড কোনো একটা টপিকসের উপরে তারা এডুকেশন দিতে চায়, এই অ্যারেঞ্জমেন্টটা আপনারা করতে পারেন? করতে পারি, এবং ভবিষ্যতে আমরা এটা আরও আসলে করতে পারবো, কারণ আমাদের রিসেন্টলি একটা নতুন ইনস্টিটিউট হয়েছে টেক্সটাইল প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, ওখানে আমরা এক্সক্লুসিভলি এই সার্ভিসটা আরও বেশি করে দিতে পারবো বলে আমরা। এটা একটা খুব দারুণ কথা বলেছেন। এটা অনুষ্ঠান যারা শুনছেন নিশ্চয়ই এই বিষয়টা যদি কারো প্রয়োজন হয় আপনাদের সাথে যোগাযোগ করবেন, এবং স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই মানে হেল্পফুল হবে বলে আশা করা যায়। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে। আমরা খুব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব দর্শক, ততক্ষণ এটিএন নিউজের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার এই আলোচনায় ফেরত আসব। Sponsored by Southeast Technocrafts Limited. দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা একটু ইঞ্জিনিয়ার কাউসার আলী আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা ম্যানমেড ফাইবার নিয়ে কথা বলছিলাম, সেটার একাডেমিক অ্যাক্টিভিটিস এবং প্রফেশনালসদের ট্রেনিং নিয়েও কথা বলেছি, বাট ফাইবার হলো, কিন্তু এই ফাইবারটাকে আমরা যখন ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে হবে সেটার জন্য আমরা সাস্টেনেবল ডাইংয়ের কথা বলি। সেই জায়গাগুলোতে আমাদের প্রস্তুতি বা সক্ষমতা কতটুকু আছে, আপনি কি মনে করেন? থ্যাংক ইউ। আসলে এই জায়গায় অনেক ডেভেলপমেন্ট শুরু হয়েছে বাংলাদেশে, বিশেষ করে সাস্টেনেবল ডাইংয়ের যদি বলা হয়,
এখানে এনভায়রনমেন্ট সাস্টেনেবল করতে গেলে ওয়াটার একটা বিরাট রিসোর্স হিসাবে কাজ করে। বলা যায় ওয়াটারটা এই গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি 20% ওয়াটার পলিউশনের জন্য দায়ী আর কি। তো এখানে আমাদের যে নতুন টেকনোলজিগুলো আমরা সার্চিং করছি, সেখানে ওয়াটারলেস টেকনোলজিটাকে আমাদের এখন প্রায়োরিটিতে আনা উচিত। এবং সেক্ষেত্রে বাংলাদেশে বলবো না যে খুব বড় আকারে শুরু হয়েছে, কিন্তু শুরু হয়েছে প্রসেসটা। বিশেষ করে অনেকগুলা সিপিবির ডাইংটা অলরেডি, কোলপ্যাড ডাইং যেটা, সেটা অলরেডি অনেক ইন্ডাস্ট্রিতে এটা শুরু হয়েছে। বাট এখনও সাকসেস রেটটা, আমরা যেমন এক্সজস্ট সিস্টেমে তো লাস্ট 30-40 বছর যাবত আমরা এক্সজস্টে কাজ করে আসছি। আসলে এই প্রসেসটা আমাদের আরও আগে থেকে শুরু হলে আমাদের প্রত্যেকটা লেভেলে যে ধরনের প্রফেশনাল টেকনিশিয়ানের একটা বড় ঘাটতি আছে, বিরাট ঘাটতি। যেমন আমরা এক্সজস্ট সিস্টেমে যে ধরনের লোকজন তৈরি করতে পারছি, এই জায়গায় সে ধরনের লোক তৈরি হতে যে সময়টুকু লাগছে, যার কারণে আমরা সিপিবিকে এখনও বলা যায় যে ওই লেভেলের আউটকাম আমরা পাই নাই। তো এটা খুবই জরুরি, তার কারণ এখানে এই প্রসেসটাতে ওয়াটার মিনিমাম ইউজ হয়। তারপরে যেটা আমাদের সল্ট, যেটা আমার এনভায়রনমেন্টের জন্য সবচেয়ে বেশি দায়ী আর কি, সেই সল্ট ফ্রি ডাইং এটা হয় এই প্রসেসগুলোর জন্য। তো বাংলাদেশের এনভায়রনমেন্টকে সেভ করার জন্য, আমাদের যে বায়োডাইভার্সিটির যে ইম্প্যাক্ট আমরা পাচ্ছি, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের দেশের একটা বিরাট পোর্শন বলা যায় যে দখল করে আছে। বলা যায় আমাদের এক্সপোর্টের অলমোস্ট 80+ আমরা এখান থেকে আর্ন করি। কাজে এই ইন্ডাস্ট্রিকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওয়াটার, এনার্জি এবং ডে লাইট, এই সমস্ত জিনিসগুলোর ইউজ বাড়ানো খুবই দরকার। সেক্ষেত্রে বাংলাদেশে একটা খুবই আশাজনক যে আমাদের গ্রিন ফ্যাক্টরি ডে বাই ডে বাড়ছে। অলমোস্ট এই গত জানুয়ারিতে আমরা প্রায় 230টা মতো। না, সেটা যেমন বেড়েছে, আমাদের এটা গর্ব করার মতনই একটা বিষয়। কিন্তু গ্রিন ফ্যাক্টরির জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট হয়, এটা আমরা প্রায়ই শুনি কথাগুলো, যে এই ইনভেস্টমেন্ট অনুযায়ী কি আমরা কাস্টমারের থেকে সাপোর্টটা পাই, ফিডব্যাকটা পাই? আমরা কাস্টমারের সাপোর্ট ডাইরেক্ট হয়তো আমরা পাই না, কিন্তু ইনভেস্টমেন্টটা 1-2% বাড়ে আমরা দেখছি। কিন্তু এইটা যদি যেভাবে ইউজ করা দরকার সেভাবে যদি আমরা ইউজ করতে পারি, লং টার্মে 2-5% এখান থেকে সেভিং করা সম্ভব। যেমন আমি লাইটের ক্ষেত্রে ডে লাইটের ইউজটা বাড়ানো, তারপরে আমার ওয়াটার রিসোর্সটাকে রিসাইকেল করা, এনার্জি সেভিং যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে সেগুলো ইউজ করা। এনার্জি ডে বাই ডে হিউজ এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। নট অনলি আমাদের এনার্জির ক্ষেত্রে আমরা এখনও ফসিল ফুয়েলের উপরে মোস্টলি ডিপেন্ডেন্ট। আচ্ছা, রিনিউয়েবল এনার্জির এখানে একটা বিরাট সুযোগ আছে। আমি আসবো আপনার কাছে, আবার আপনার কাছে একটু আসতে চাই। আমরা সাস্টেনেবল ডাইং নিয়ে কথা বলছিলাম এখন। তো সাস্টেনেবল ডাইংয়ের সাথে প্যারালালি আমরা আরেকটা বিষয় একটু দেখতে চাচ্ছি, যে আমাদের ধরেন যে এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পাওয়ার। আপনাদেরকে এই ধরনের কোনো রিসার্চ বা এই বিষয়গুলো নিয়ে কি মানে লেস পাওয়ার ইউজ করে, ইউটিলাইজ করে আমরা কিভাবে ম্যাক্সিমাম প্রোডাকশনটা বের করতে পারি, ফিউচারে এগুলো নিয়ে আমাদের কোনো কাজ হতে পারে কিনা, আপনাদের কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা এগুলো নিয়ে? ধন্যবাদ। আসলে এই যে সাস্টেনেবিলিটি শব্দটা এখন আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে খুব বাজওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমরা এইটাকে আসলে একটু ব্রডার সেন্সেই আমরা একাডেমিক কারিকুলামে আনতে চাই। বিশেষ করে সাস্টেনেবিলিটির যে 3 পিলার্স, এনভায়রনমেন্টাল আসপেক্ট, ইকোনমিক্যাল আসপেক্ট এবং সোশ্যাল আসপেক্ট, এই সবগুলোই আসলে আমরা আমাদের কারিকুলামে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে আমাদের যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের মধ্যে হচ্ছে আমাদের যে ন্যাচারাল রিসোর্সের কনজারভেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক ইউজ, এটা আসলে আমরা আমাদের কারিকুলামে অলরেডি ঢুকিয়েছি। যে আমরা চেষ্টা করি যে আমাদের যে ন্যাচারাল রিসোর্স, ইনফ্যাক্ট আসলে আমরা ঠিক আমাদের অতিথি ঠিকই বলেছেন যে আমরা আসলে বায়ো বেসড ফুয়েল যে সেগুলোর উপরই বেশি ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের যে টেক্সটাইল যে বিভিন্ন ওয়েস্ট জেনারেট হয় সেগুলো থেকে আমরা কোনো ফুয়েল তৈরি করতে পারি কিনা। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষকরা এই বিষয়ে গবেষণা করছেন যে টেক্সটাইল এবং ট্যানারি স্ল্যাবস থেকে রিসেন্টলি আমাদের বিভিন্ন আর্টিকেলেও প্রকাশ পেয়েছে যে আমরা কিভাবে টেক্সটাইল এবং ট্যানারি স্ল্যাবস দুটোকে একসাথে করে আমরা এখান থেকে বায়োফুয়েল তৈরি করার একটা প্রজেক্ট আমরা করেছি এবং সেটা পাবলিশড হয়েছে। তো এছাড়াও আমরা আমাদের প্রসেসগুলোতে আসলে টেক্সটাইল তো আসলে অনেক এনার্জি ইন্টেন্সিভ একটা প্রসেস, এখানে হিউজ ম্যানুফ্যাকচারিং প্রসেস জড়িত, ওয়াটার যেমন জড়িত সাথে সাথে এনার্জিরও। তো এখানে আমাদের এই যে সাস্টেনেবল ডাইং কনসেপ্টেরও একটা আসপেক্ট হচ্ছে আমরা কিভাবে
অল্প এনার্জি ব্যবহার করতে পারি, অথবা আমাদের এই যে হিট রিকভারি, যে এনার্জি যে তৈরি হচ্ছে, হিট তৈরি হচ্ছে, সেটাকে আমরা রিইউজ করতে পারি কিনা, সেই জিনিসগুলো আসলে আমরা কারিকুলামের মাধ্যমে চেষ্টা করছি। আমাদের একাডেমিক কারিকুলামের নতুন একটা এডিশন, আমাদের একটা প্রোগ্রাম এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হিসেবে আছে। সেখানে আমরা এই আমাদের ন্যাচারাল যে এনার্জিগুলো আছে সেখানে ইকোনমিক ইউজ করতে পারি, অল্টারনেটিভ বা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করার সুযোগ আছে কিনা, অ্যাজ ওয়েল এজ এই বিভিন্ন যে ওয়েস্ট জেনারেট হচ্ছে সেগুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, হিট রিকভারি করতে পারি, সেই জিনিসগুলো আমরা একাডেমিক প্রোগ্রামে আনছি। আপনাদের এই যে রিসার্চগুলো কি ইন্ডাস্ট্রির সাথে কি একটা ওয়েল কানেক্টেড করার কোনো সুযোগ আছে কিনা? ইনফ্যাক্ট যদি কোনো ইন্ডাস্ট্রি ওনার যদি চায় যে এখান থেকে কোনো একটা কম্পোনেন্ট সে তার ইন্ডাস্ট্রিতে সে ইমপ্লিমেন্ট করতে চান, সেই জায়গাগুলোতে মানে একাডেমি এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে কিভাবে কাজ করতে পারে? এটা আসলে আমরা খুবই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করব যদি কোনো ইন্ডাস্ট্রি আমাদের সাথে কোলাবোরেটলি কাজ করে। আর আসলে এই টেক্সটাইল তো একটা ম্যানুফ্যাকচারিং, আমাদের অবশ্যই ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেটলি কাজ করতে হবে এবং নিড বেসড কাজগুলো করতে হবে। এবং আমার মনে হচ্ছে যেটা যে এই জায়গাগুলোতে ধরেন একটা গ্যাপ মনে হয় কোথাও রয়ে গেছে। আপনাদের অনেক কাজ হয়তো আপনারা করছেন যেটা ইন্ডাস্ট্রি জানছেন, আবার অনেকগুলো ডিমান্ড ইন্ডাস্ট্রি রয়ে গেছে যেগুলো আপনারা জানছেন না। সেই জায়গাগুলোতে কিভাবে ব্রিজ করা যেতে পারে বা কোলাবোরেশনটা করা যেতে পারে? ইন্ডাস্ট্রিতে আসলে যে একদম রানিং প্রসেসগুলো চলছে, প্রবলেমগুলো হচ্ছে, আর আমাদের আছে রিসোর্স। তো এই দুজনের মধ্যে যদি একটা আসলে কোলাবোরেটিভ কাজ করা যায়, এটা খুব মানে ভালো একটা কাজ হবে। অলরেডি আমরা কিন্তু কাজ করি, কিন্তু আমাদের মতো করে। তা আমাদের সেই কাজগুলো যদি আমরা ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করার সুযোগ পাই, অথবা তাদের যে প্রতিদিনের যে নতুন নতুন প্রবলেমগুলো আসছে সেগুলোর সলিউশন করার কাজে আমরা যদি যৌথভাবে আসলে একসাথে রিসার্চ করি, অবশ্যই একটা আমি মনে করি ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো একটা আউটকাম আসবে। একদম সেটা মনে হয় আপনারা যখন এই ধরনের রিসার্চ পেপারগুলো প্রেজেন্টেশন হয়, যদি ইন্ডাস্ট্রি পিপলদেরকে ইনভাইট করেন, আমার মনে হয় যে তাহলে মেসেজটা খুব সহজে কনভে করার সুযোগ থাকে আর কি। হ্যাঁ, এক্ষেত্রে একটা গ্যাপ আছে, তবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ইন্ডাস্ট্রির যারা আছেন, R&D সেকশন বা যারা এন্টারপ্রেনার আছেন, তাদেরকে আমি বলতে চাই যে হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের রিসোর্স আছে, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই এবং আমাদের যে সেক্টরের কে কন্ট্রিবিউট করতে চাই। একদম তাই, খুব দারুণ বলছিলেন আপা। আমরা একটু ইঞ্জিনিয়ার কাউসার আপনার কাছে আসতে চাচ্ছি। এই যে ধরেন আপনি দীর্ঘদিন ধরে পোশাক শিল্পে আপনি একজন প্রফেশনাল হিসেবে কাজ করে আসছেন এবং খুব প্রতিষ্ঠিত অনেকগুলো প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন এবং আপনার একটা মানে ফ্লারিশ ক্যারিয়ার আপনার আছে ইন্ডাস্ট্রিকে সার্ভ করার। এই দীর্ঘ ক্যারিয়ারের ভিতরে এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা একদম একটা সাস্টেনেবল জায়গায় এবং মানে আন্তর্জাতিকভাবে একটা কম্পিটিটিভ জায়গায় দেখতে চাই, খুব সংক্ষেপে যদি 3-4টা পয়েন্ট বলেন যে আমাদের কোথায় কোথায় আসলে আমাদের একদম কোর ইমপ্রুভমেন্ট দরকার? ডেফিনেটলি, থ্যাংক ইউ আপা। আসলে সুন্দরভাবে বলছে যে ইউনিভার্সিটি রেডি আছে, কিন্তু আসলে আমরা যে কোনো কাজ আমাদের কিন্তু এটা ব্রিজিং এর দরকার এখানে। সেটা আমরা যদি জাপানের মডেল বা যে কোনো মডেলগুলো দেখি, সেখানে ইন্ডাস্ট্রি, একাডেমি এবং গভর্নমেন্ট তিনটা কিন্তু একেবারে ট্রাইপার্টি হিসাবে কাজ করে। এবং আমরা যে মনবসী স্কলারশিপ বলি, মোস্টলি কিন্তু ইন্ডাস্ট্রি থেকে এই ফান্ডগুলো আসে। তো সেই ধরনের সাপোর্ট আসলে ইন্ডাস্ট্রিও দরকার, গভর্নমেন্টেরও এই জায়গায় একটা নীতিগত সহায়তা দরকার। বাংলাদেশে আজ থেকে আরও 10-15 বছর আগে ম্যাকিনজির যদি এই ইন্ডাস্ট্রির একটা সার্ভে ছিল, আমি মানে ব্রডলি যদি বলতে পারি, ওরা 3টা জিনিস এই ইন্ডাস্ট্রির জন্য দেখছিল মানে ডেফিসিয়েন্সি হিসাবে। একটা আসছে হিউম্যান রিসোর্স। যে ধরনের এই যে সাস্টেনেবল বলি বা যে ধরনের ইন্ডাস্ট্রি আগাচ্ছে, চ্যালেঞ্জগুলো আসছে, সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো কিন্তু হিউম্যান রিসোর্স তৈরি হচ্ছে না ইন্ডাস্ট্রি থেকেই। ওখানেও ইন্ডাস্ট্রির ইনহাউসও আমরা দেখি এই ডেভেলপের পিছনে খুব বেশি একটা বাজেট থাকে না এবং খুব আগ্রহ থাকে না। ইউনিভার্সিটিগুলোও কানেক্টেড থাকে না, যার কারণে এখানে একটা বিরাট গ্যাপ হচ্ছে। আমাদের পাশে প্রতিবেশী দেশ যেগুলো দেখি, সেখানে কিন্তু এটা অনেক দূর আগে। এটা একটা কোলাবোরেশন হতে পারে। এই ছাড়া আপনার কাছে মানে আমাদের আর কোন কোন জায়গাতে প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে মনে করছেন? প্রস্তুতি বলতে আমাদের যে অল্টারনেট এনার্জির কথা বললাম, যেটা একটা হিউজ ব্যাপার আছে, যে এই ইউটিলিটি আমার এখানে সকল সাস্টেনেবিলিটির মূল কিন্তু ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটি, সেই জায়গাগুলোতে আমাদের ডেফিনেটলি ম্যানেজমেন্ট সাস্টেনেবল কথা যদি বলি, এখানে আসলে আমরা যেটা এখানে বলা হয় যে আসলে এটা 2টা চাকা, মানে এমপ্লয়ি আর হচ্ছে এমপ্লয়ার।
এটা একটা সাইকেলের দুইটা চাকার মতো বলা হয়। ইন্ডাস্ট্রিকে যদি মুভ করতে হয় দুইটা চাকাকেই কিন্তু সচল রাখা দরকার হয়, কিন্তু এই জায়গায় আমরা অনেক ক্রাইসিস দেখি এবং এখানে অনেক চ্যালেঞ্জ আছে। এটা অনেক সময় অনেক ইন্ডাস্ট্রিতে এই গুরুত্বটা দেওয়া হয় না সমানভাবে, যার কারণে অনেক এমপ্লয়ি কিন্তু ঝরে যাচ্ছে বা তারা ইন্ডাস্ট্রির মাঝামাঝি এসে তারা ওইভাবে আর উৎসাহ ফিল করে। সেখানে আমাদের কিছু পলিসি মেকিং এর ব্যাপার আছে, তাদেরকে কিভাবে আগায় নেওয়া যায়। খুব নাইসলি বলছিলেন। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এটা আসলে এন্ডলেস দীর্ঘ আলোচনার বিষয় আছে এবং আমরা নিশ্চয়ই অন্য কোনো প্রোগ্রামে আবারও এই আলোচনাটা করতে চাই। আমরা আজকে এই প্রোগ্রামটা এখানে শেষ করতে চাচ্ছি। আপনাকে এবং আপনাদের দুইজনকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এটিএন নিউজের পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আমাদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাউসার আলী এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর উম্মে খায়ের ফাতেমা। আপনাদের দুইজনকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমরা আগামী সপ্তাহে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবার এই আলোচনায় আসবো। ততক্ষণ এটিএন নিউজের সাথেই থাকুন।